শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। প্রবাসীরা নিবন্ধন করে বাড়িতে বসেই পাবেন পোস্টাল ব্যালট, ভোট দেবেন দেশে না এসেই। বাংলাদেশের জন্য সব রকমের ভিসায় নিষেধাজ্ঞা দিল সংযুক্ত আরব আমিরাত। এলসি খোলায় কোনো বিধিনিষেধ আর থাকছে না। চট্টগ্রাম বন্দরের নতুন টার্মিনালও যাচ্ছে বিদেশিদের হাতে। ভরা আমনের মৌসুমে দেশ জুড়ে সার সংকট, কাঁচামালেরও দাম বাড়াচ্ছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী অলির দাবি, নেপালের আন্দোলনে বাইরের লোক ঢুকে পড়েছিল, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের অভিযোগ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। নিবন্ধন শেষে প্রবাসীদের ঠিকানায় বড় খামে পৌঁছে যাবে ব্যালট পেপার। প্রতীক বরাদ্দের পর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ডাকঘরে ফেললে তা ফেরত আসবে রিটার্নিং কর্মকর্তার কাছে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হওয়ার কথা রয়েছে। এজন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে মত বিনিময়কালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্র্যাকও করতে পারবেন ভোটাররা। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধন অ্যাপের নাম পোস্টাল ভোট বিডি। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপটি চালু করতে হবে। তিনি জানান, মূল চাবিকাঠি এনআইডি। যারা প্রবাসী রয়েছেন তারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন। অ্যাপটা এখনো চালু না হলেও কমিশন মোটামুটিভাবে নাম চূড়ান্ত করে ফেলেছে। নিবন্ধিত হওয়ার পর প্রবাসী ভোটার কোন ঠিকানায় ব্যালট পেপার পেতে চান সে ঠিকানা দিতে হবে অ্যাপে। দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় যারা সরকারি চাকরিজীবী, ভোটের দিন যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন কিংবা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ 9টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। 2026 সালের জানুয়ারি মাস থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এই দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। নিরাপত্তা ও ভূ রাজনৈতিক উদ্বেগ সহ বেশ কিছু কারণকেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রকাশ করতে ইচ্ছুক এই দেশগুলোর নাগরিকরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় তুলে নেওয়া হচ্ছে পণ্য আমদানিতে ঋণপত্র বা এলসি খোলার ন্যূনতম দর বা নগদ মার্জিন। ফলে যে কোনো আমদানিকারক এখন যে কোনো পরিমাণ পণ্য আমদানির জন্য খুলতে পারবেন এলসি। নতুন করে 2025 থেকে 28 সাল পর্যন্ত 3 বছরের জন্য তৈরি করা আমদানি নীতি আদেশে থাকছে এমন নির্দেশনা। জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন আমদানি নীতি আদেশের খসড়া তৈরি করেছে। আগামী সপ্তাহের শুরুর দিকে খসড়াটির মূল বিষয়গুলো বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কাছে তুলে ধরার কথা রয়েছে। এরপর বাণিজ্য উপদেষ্টা কোনো পর্যবেক্ষণ দিলে তা যুক্ত করে আমদানি নীতির খসড়া চূড়ান্ত করা হবে। চট্টগ্রামে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে চুক্তির জন্য ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে আলোচনাও প্রায় চূড়ান্ত। শেষ মুহূর্তের দর কষাকষি শেষ হলে টার্মিনাল পরিচালনার কাজ পাবে বিদেশি অপারেটর এপি মোলার। এই সিদ্ধান্তের সাথে চট্টগ্রাম বন্দরের 41% চার্জ বৃদ্ধির হিসাব মেলাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বিদেশিদের বাড়তি সুবিধা দিতে বাড়ানো হয়েছে বন্দরের মাশুল। লালদিয়া টার্মিনাল তৈরি হবে পিপিপি ভিত্তিতে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এরই মধ্যে 2 দফায় 39 একর জায়গা বরাদ্দ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সরবরাহ নেই অথবা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। সার নিয়ে কৃষকদের এমন নানা অভিযোগের মধ্যেই সার কারখানায় গ্যাসের দাম 150% বাড়ানোর গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। ফলে সারের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার এবং কৃষক পর্যায়ের দাম আরও বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে ঘুরে শূন্য হাতে ফেরার অভিযোগ করেছেন অনেকে। উত্তরবঙ্গের বেশ কিছু আমন চাষির সঙ্গে কথা বলেছে বাঙালিয়ানা। দিনাজপুর জেলার খানসামা থানার ক্ষুদ্র সার ব্যবসায়ী এবং কৃষক বেলাল উদ্দিন বলছেন, বিক্রির জন্য দূরের কথা, নিজের জমিতে ব্যবহারের জন্য সারের অভাবে ভুগছেন তিনি।
এদেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে বিএনপি, এ কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 20 সেপ্টেম্বর শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি এ কথা বলেন। বর্তমানে দেশে অনেক ষড়যন্ত্র চলছে এবং মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 71-এ ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি যাদের কালকে জন্ম হয়েছে তারাও বিএনপিকে নিয়ে কথা বলে, কিন্তু এই দল ফিনিক্স পাখির মতো তাকে ভেঙে ফেলা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি, বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করলেন। 19 সেপ্টেম্বর নেপালের সংবিধান দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া এক পোস্টে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে মন্তব্য করলেন তিনি। ওলি বলেন, শান্তিপূর্ণ হিসেবে ঘোষণা করা হলেও বিক্ষোভে ষড়যন্ত্রকারীরা অনুপ্রবেশ করে অশান্তি সৃষ্টি করেছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক পোস্ট এ খবর জানিয়েছে। ওলি তার ফেসবুক পোস্টে লিখেছেন, গত সপ্তাহের আন্দোলনকে শান্তিপূর্ণ বলা হলেও আসলে সেখানে কিছু লোক ঢুকে পড়েছিল। আন্দোলন আহ্বানকারীরাই স্বীকার করেছে যে বাইরে থেকে লোকজন অনুপ্রবেশ করেছিল। সেই অনুপ্রবেশকারীরাই সহিংসতা শুরু করে। এর ফলে কিছু তরুণ প্রাণ হারায়। সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ দেয়নি। স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের তদন্ত দাবি করেছেন তিনি। বলেছেন, এই ধরনের অস্ত্র নেপাল পুলিশ ব্যবহার করে না। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের জীবন রক্ষাকারী বেসরকারি সেবা প্রতিষ্ঠান সি সেফ লাইফগার্ডের কার্যক্রম। অর্থ সংকটের কারণে প্রতিষ্ঠানটির এই অচলাবস্থা দেখা দিয়েছে। এতে করে কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের গোসলের সময় মৃত্যু ঝুঁকি বাড়বে। গত 2012 সালে আন্তর্জাতিক সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউটের অর্থায়নে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নামা পর্যটকদের জীবন রক্ষায় সি সেফ লাইফগার্ড সেবা কার্যক্রম চালু করে। এরপর থেকে দীর্ঘ সময় ধরে সাগরে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধার কার্যক্রমে চালিয়ে আসছে। কিন্তু অর্থ সংকটের কারণে চলতি সেপ্টেম্বর মাসের 30 তারিখ বন্ধ হয়ে যাচ্ছে সব কার্যক্রম। কক্সবাজারের জেলা প্রশাসকের তৎপরতায় দাতা সংস্থা প্রকল্পের মেয়াদ গত জুন পর্যন্ত 6 মাস বর্ধিত করে। এরপর দ্বিতীয় দফায় 30 সেপ্টেম্বর পর্যন্ত আরও 3 মাস বাড়ানো হয়। প্রতিষ্ঠানের 27 জন লাইফগার্ড সহ মোট 35 জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে মাসে গড়ে 14 লাখ টাকা যোগান দিত সংস্থাটি। দক্ষ বিদেশি কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে এখন থেকে আরও অতিরিক্ত $1 লাখ অর্থ গুনতে হবে। শুক্রবার এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী H-1B প্রোগ্রামে যুক্তরাষ্ট্র যেতে আবেদনকারীদের এখন থেকে $1 লক্ষ বা ৭৪,০০০ পাউন্ড বাড়তি খরচ যুক্ত করা হয়েছে। অন্য আরেকটি আদেশে কিছু নির্দিষ্ট খাতের অভিবাসীদের জন্য $1 মিলিয়ন থেকে শুরু করে ফি প্রদানের বিনিময়ে দ্রুত ভিসা দেওয়ার একটি নতুন গোল্ড কার্ড পদ্ধতি চালু করেছেন ডোনাল্ড ট্রাম্প। H-1B ভিসা কর্মসূচির সমালোচকরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে এই ভিসা আমেরিকান কর্মীদের জন্য কাজের সুযোগ নষ্ট করছে। অন্যদিকে বিলিয়নিয়ার ইলন মাস্ক সহ যারা এই কর্মসূচির পক্ষে, তাদের যুক্তি যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিভাবানদের আকর্ষণ করার সুযোগ তৈরি করে দিচ্ছে। রাজধানীর যাত্রাবাড়ির ঢলপুরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়ে একই পরিবারের 4 জন অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত 1টার দিকে ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ তুহিনের শালিকা ফারজানা আক্তার বলেন, তার বোনের জামাই তাদের সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। হঠাৎ শীতাতপ নিয়ন্ত্রণটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়। তখন তার বোন সহ অন্যরা অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দিবাগত রাত 2টার সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়ার আকাশ সীমায় রাশিয়ার 3টি যুদ্ধ বিমান অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। শুক্রবার অনুপ্রবেশের ঘটনার পর সেগুলো রুখে দেওয়া হয় বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। ন্যাটো বলেছে এটি রাশিয়ার বেপরোয়া আচরণ। এস্তোনিয়া ন্যাটোর সদস্য দেশ। রুশ যুদ্ধ বিমান অনুপ্রবেশকে নির্লজ্জ পদক্ষেপ বলে উল্লেখ করে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বিবৃতিতে বলে, অনুমতি না নিয়ে রাশিয়ার 3টি MiG-31 যুদ্ধ বিমান ন্যাটোর সদস্য এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে। ফিনল্যান্ড উপসাগরের ওপর সেগুলো মোট 12 মিনিট ছিল। পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব গতকাল শুক্রবারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে প্রত্যাখ্যান করা হয়েছে।
প্রস্তাবটি প্রত্যাখ্যান হওয়ার কারণে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা 28 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। এ কারণে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তেহরান বলছে এই সিদ্ধান্ত রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। স্থায়ী ও অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে 4টি দেশ ভোট দিয়েছে, বিপক্ষে ভোট দিয়েছে 9টি দেশ, বাকি 2টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত 78 জন নিহত হয়েছে বলে চিকিৎসা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক সূত্র জানিয়েছে। শুক্রবার নর্থ দারফুর রাজ্যের রাজধানী আল ফাশি শহরে হামলার জন্য প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সকে দায়ী করা হচ্ছে, যদিও তারা এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি। 2 বছরেরও বেশি সময় ধরে সুদানে আরএসএফ ও সামরিক বাহিনীর মধ্যে তুমুল গৃহযুদ্ধ চলছে। সাম্প্রতিক মাসগুলোতে আরএসএফ আল ফাশির নিয়ন্ত্রণ নিতে হামলা জোরদার করেছে। এটি এখন দারফুরে সুদানের সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি। শহরটিতে থাকা 3 লাখের বেশি বেসামরিক দুই পক্ষের লড়াইয়ে আটকা পড়েছে। ব্রাজিলে ওলবাকিয়া ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত মশার প্রজনন ঘটানো একটি জৈব কারখানা রয়েছে, যেটা বিশ্বের সবচেয়ে বড়। কারখানাটি করেছে ওলবিটো নামের একটি কোম্পানি। তারা বলছে এসব মশার মাধ্যমে আগামী কয়েক বছরে ব্রাজিলে প্রায় 14 কোটি মানুষকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। ওলবাকিয়া ব্যাকটেরিয়া মশাকে ডেঙ্গুর পাশাপাশি জিকা ও চিকুনগুনিয়ার মতো অন্যান্য রোগ ছাড়তে দেয় না, ফলে সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা এই মশা বাইরে ছেড়ে দেন যেন সেগুলো অন্যান্য মশার মাধ্যমে বংশ বিস্তারের মাধ্যমে ভাইরাসের বিস্তার ঠেকাতে পারে। ওলবিটো বলছে কারখানায় প্রতি সপ্তাহে মশার 10 কোটি ডিম উৎপাদন সম্ভব। কোম্পানির প্রধান নির্বাহী লুসিয়ানো মোরেরা বলেন, প্রতি 6 মাসে ওলবিটো দু ব্রাজিল প্রায় 70 লাখ মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করতে সক্ষম হবে। বাঙালিয়ানা সায়াহ্ন সংবাদ শেষ হলো। ধন্যবাদ।